আমন্ত্রণ চ্যানেল 24 এর রাত 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি শিরোনাম। আপনাদের সাথে আছে আমরা দুজন, আমি আশিক তমাল এবং আমি সাবিহা নিগার দৃষ্টি। আরএফএল গ্যাস্টো এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। পুরো খবর। সংবিধান সংশোধনে গণভোট চায় জাতীয় নাগরিক পার্টি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে প্রায় 7 ঘন্টার বৈঠকে সংবিধানের 4 মূল নীতি বাতিল সহ একগুচ্ছ প্রস্তাব তুলে ধরেন দলটির নেতারা। একসাথে জাতীয় ও গণপরিষদ নির্বাচন, প্রধানমন্ত্রী নয় মন্ত্রিপরিষদ শাসিত সরকার, দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এমন বেশ কিছু প্রস্তাব তুলে ধরে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এবার আলোচনার টেবিলে জাতীয় নাগরিক পার্টি। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় 7 ঘন্টা ধরে চলে এই বৈঠক। এতে সংস্কার কমিশনগুলোর 166টি সুপারিশের উপর মতামত নেওয়া হয়। প্রথমেই উঠে আসে সংবিধান প্রসঙ্গ। সংবিধান সংশোধনে গণভোট চায় এনসিপি। সংবিধানের মূলনীতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির নেতারা। কারণ আমরা সংবিধানে রিপাবলিকের কথা বলছি, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছি, আমরা মৌলিক অধিকারগুলোর কথা বলছি, এর বাইরে আবার মূলনীতির প্রয়োজন আছে কিনা। কারণ মূলনীতির যেই বাংলাদেশের সিলসিলা আমরা দেখেছি সেটা আসলে খুব সুখকর অভিজ্ঞতা আমাদের জন্য হয়নি। এনসিপি দাবি জানায় প্রধানমন্ত্রী শাসিত নয় বরং মন্ত্রী পরিষদ শাসিত সরকারের। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, ইলেকটোরাল ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের টার্ম লিমিট থাকবে 2 বার। আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয় বরং মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার সেটার প্রস্তাবনা দিয়েছি। নির্বাচনকালীন সময়টাতে যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার থাকবে সেটা যেন শুধুমাত্র নির্বাচনের দায়িত্বটাই পালন করে। নিম্নকক্ষ উচ্চকক্ষ মিলিয়ে আপনার 500 মতো সদস্য, এদেরকে সহজেই প্রভাবিত করা সম্ভব। যদি এটার আওতা আরও বাড়ানো যায় তাহলে কিন্তু এটা আরও বেশি গণতান্ত্রিক হবে। কীভাবে জনগণের মূল রাইট যেটা রয়েছে সেটাকে আমরা সংসদে প্রতিষ্ঠা করা, ওই জায়গা নিয়ে আমরা কাজ করছি। জুলাই গণহত্যার বিচার এবং দৃশ্যমান সংস্কারের রোডম্যাপ ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না বলেও জানায় দলটির নেতারা। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ সরকারকে উপস্থাপন করতে হবে। আমরা যদি একই ফ্রেমওয়ার্কে আবার আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাই, সেটি কিন্তু কতটা সাস্টেনেবল হবে এটি কিন্তু প্রশ্নবিদ্ধ। এর আগে সূচনা বক্তব্যে জুলাই অভ্যুত্থানে জাতীয় নাগরিক পার্টির সদস্যদের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলি নিয়ে অগ্রসর হব। পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। বৈঠকে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলের 8 সদস্য। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। ভারত, যুক্তরাষ্ট্র কিংবা চীন নয়, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ। রাজধানীতে এক অনুষ্ঠানে এই কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে গণতন্ত্রের বিকল্প নেই, তবে তা কারো উপর চাপিয়ে দেওয়ার বিষয় নয়, চর্চার বিষয়। আর নজরুল ইসলাম খান জানিয়েছেন নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি। গেল বছর 11ই আগস্ট যুক্তরাষ্ট্রে মারা যান সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম সবুজ। বরেণ্য এই কূটনীতিকের দূরদৃষ্টিতে বাংলাদেশের নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথে কূটনীতি ও শাসন ব্যবস্থার রূপান্তর শীর্ষক এই আলোচনা সভা। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সেমিনার হলে এই অনুষ্ঠানে অংশ নেন সিরাজুল ইসলামের বন্ধু, শুভাকাঙ্ক্ষী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 2 সেশনের প্রথম ভাগে কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, কোনো বিদেশি নয়, এদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ। আমি অত্যন্ত আশাবাদী। আমি বিশ্বাস করি যে আমরা সবাই যদি আজকে এইটুকু বুঝতে পারি যে আমাদের দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। নিজেদের মধ্যে মত পার্থক্য থাকলেও দেশের স্বার্থে 71 আর 24-এর মতো সবাইকে এক হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে আমরা এসেছি। যেদিন ছাত্রদের উপরে গুলি শুরু হয়েছে তখন কিন্তু সবাই নেমে এসেছে রাস্তায়, ঠিক না? তো আজকে সেই একইভাবে আসুন আমরা সবাই এক হয়ে যাই। আমরা সমস্যা আছে, সমস্যার সমাধান হবে। ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন। আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন।
এদিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় জোটের সাথে বৈঠক করেছে বিএনপি। পরে নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজনীয়তা দেখছেন না তারা। ওনারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন এবং এটাও বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মানে হলো ডিসেম্বরে না এমন না, ডিসেম্বরেও হতে পারে। কিন্তু আমরা বলেছি সেটা হলো যে ডিসেম্বরেও হতে পারে না, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে বা ডিসেম্বরে নির্বাচন হবে, এরকম একটা ধরে নিয়ে একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত। প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়বস্তু জোটসঙ্গীদের জানাতেই এই বৈঠকের আয়োজন করে বিএনপি। একসাথেই কাজ। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। ডামি ও ভোটারবিহীন নির্বাচন চায় না জামায়াতে ইসলামী। সংস্কারের মাধ্যমে ভোট হতে হবে সুষ্ঠু। লালমনিরহাটের কালেক্টরেট মাঠের জনসভায় সব বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, কোনো ফ্যাসিস্ট ক্ষমতায় আসুক এটা কেউ চায় না। অভিযোগ করেন, কর্মকর্তা কর্মচারীকে দুর্নীতি করতে বাধ্য করেছে রাষ্ট্র। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া এটিএম আজহারুলের নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি। অনুষ্ঠানে জামায়াতে ইসলামের লালমনিরহাট জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই বছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে হবে জাতীয় নির্বাচন। এটি দেশের ইতিহাসে সর্বোত্তম নির্বাচন হবে বলে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। গত বৃহস্পতিবার এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের প্রতিনিধি দল দেখা করতে গেলে এসব বলেন প্রধান উপদেষ্টা। বলেন, আগামী নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় মাইলফলক। প্রতিনিধি দলে ছিলেন ANFREL এর নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয় সহ 5 সদস্য। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিল রোধে পুলিশের নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পুলিশ সদস্যদের বদলি হওয়ার পরও অনেকের নতুন কর্মস্থলে যোগ না দেওয়া প্রসঙ্গে বলেন, অভিযোগ প্রমাণ হলে ছাড় নয়। শনিবার রাজধানীর থানা পরিদর্শনে বের হন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিমানবন্দর থানার পর ঘুরে দেখেন উত্তরা পশ্চিম থানা। সবশেষ উপদেষ্টা যান উত্তরা তুরাগ থানায়। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের মিছিল বন্ধে পুলিশের নিষ্ক্রিয়তা দেখলেই নেওয়া হবে ব্যবস্থা। মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নাই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং যদি তারা এটারে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সমালোচনা করেন ফ্যাসিস্ট আমলে প্রশাসনিক কার্যক্রমের, আশ্বস্ত করেন পুলিশ যেন নির্বিঘ্নে কাজ করতে পারে সেজন্য ব্যবস্থা নেবে সরকার। আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন আরও উন্নতি যায়। তো তাকে থেকে কাজ আদায় করতে হলে তাদের খাবারের দিক দিয়েও আমার খেয়াল রাখতে হবে, তাকে থাকার দিকেও খেয়াল রাখতে হবে। এইগুলির জন্য এখানে কিন্তু এই জন্যই কিন্তু এই ভিজিট। এদিকে জুলাই আগস্ট গণহত্যায় জড়িত থাকার অভিযোগে পলাতক শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার 12 সদস্যের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলে আবেদন করা হয়েছে। পুলিশের সেন্ট্রাল ব্যুরো এনসিবি 3টি আলাদা আবেদনে এই রেড নোটিশ জারির চিঠি পাঠিয়েছে। রোববার হাসিনা সহ সব নেতার চার্জশিটের অগ্রগতি জানাবে প্রসিকিউশন। এদের মধ্যে বেনজিরের আবেদনটি দুর্নীতি সংক্রান্ত। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। জলবায়ু পরিবর্তন ও জ্বালানি সংকটের চাপে তৈরি পোশাক খাতে আসছে বড় পরিবর্তন। জীবাশ্ম জ্বালানি কমিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ যেমন দিচ্ছে সম্ভাবনার হাতছানি, সেই সাথে তৈরি করছে খরচ বৃদ্ধি ও শ্রমিক ছাঁটাইয়ের শঙ্কা। সংশ্লিষ্টরা বলছেন, দক্ষতা ও প্রণোদনা নিশ্চিত করে এই রূপান্তর হতে পারে টেকসই ও কর্মসংস্থান বান্ধব। সাদবিন শফিকের রিপোর্ট। দেশের রপ্তানি আয়ের 80% বেশি আসে তৈরি পোশাক শিল্প থেকে। এ শিল্পে 3000-এর বেশি কারখানায় কর্মী সংখ্যা প্রায় 50 লাখ। অন্য খাতের মতো তৈরি পোশাক শিল্পেও সরকার চায় জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে। এজন্য ধীরে হলেও ব্যবহার বাড়ছে সৌরবিদ্যুতের, তবে শঙ্কা আছে এতে খরচ বেড়ে যাবে উদ্যোক্তাদের। বলা হচ্ছে কারখানাগুলোকে নবায়নযোগ্য শক্তিতে স্থানান্তর করলে উৎপাদন ব্যয় বাড়তে পারে 15 থেকে 20%। আশঙ্কা আছে বাড়তি ব্যয়ের চাপ সামলাতে অনেক কারখানা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার 2021 সালের এক গবেষণায় দেখা যায় পরিবেশ বান্ধব প্রযুক্তিতে রূপান্তরে 10 থেকে 15% শ্রমিক চাকরি হারানোর ঝুঁকিতে পড়তে পারেন। রূপান্তরটা ন্যায্য করতে হবে। এখন ন্যায্য করতে হলে আমাদের প্রথমেই যেটা দরকার, সেই রূপান্তর প্রক্রিয়ায় কারা কারা অন্যায়ের শিকার হতে যাচ্ছে, কারা অবিচারের শিকার হতে যাচ্ছে। তা সেক্ষেত্রে শ্রমিক হচ্ছে একটা সবচেয়ে বড় গোষ্ঠী। আমরা যদি প্রস্তুতি না নিয়ে শুধু আলোচনা করি তাহলে যে ক্ষতিগ্রস্ত হয় সে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষজ্ঞরা বলছেন জ্বালানি রূপান্তর জরুরি হলেও এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও প্রণোদনা, সেই সাথে দক্ষতা বাড়াতে হবে শ্রমিকদের। আমি ধরে নিলাম যে এই ট্রানজিশনের ফলে শ্রমিক যারা আছে তারা কিছু শ্রমিক জব হারাবে, তাহলে আমি তাদেরকে কোথায় রিপ্লেস করব, অথবা আমি কোনো সাবসিডিয়ারি ইন্ডাস্ট্রি ডেভেলপ করব কিনা তাদের এমপ্লয়মেন্ট এনশিওর করার জন্য। আশঙ্কা থাকলেও নতুন প্রযুক্তি সম্পর্কে আগ্রহ আছে কর্মীদেরও। তারা বলছেন প্রয়োজনে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় মালিকের উৎপাদন খরচ বেড়ে যায়, এর কারণে শ্রমিকদের ছাঁটাই করা হয়, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। আমাদের এমন একটা ব্যবস্থা করে দেওয়াটা উচিত যেটা যে আমরা পরে কিছু করে এটা খেতে পারি। নতুন যদি প্রযুক্তি আসে তো অবশ্যই লুক লাগবে, লুক লাগলে আমরা যদি ট্রেডিং প্রাপ্ত করায় তো অবশ্যই আমরা কাজ করতে পারবো, মানায় চলতে পারি। ওরকম জিনিস আসুক, এটাই আমরা চাই। আর ওরকম থাকলে আমাদেরও ভালো হবে, মালিকেরও ভালো হবে। তবে মালিক পক্ষের দাবি, শক্তির রূপান্তর হলে কাজ হারাবেন না শ্রমিকরা, বরং সৃষ্টি হতে পারে নতুন কাজের ক্ষেত্র। এর মাধ্যমে কিন্তু আসলে নতুন নতুন আরও অনেকগুলো সেক্টর উন্নত হয়, আমাদের প্রোডাক্টিভিটি বাড়ে, ফলে অন্যান্য খানে ওই প্রোডাক্টিভিটি বাড়ার কারণে তার যে সাপোর্টিং যে মেশিনারিজগুলো আছে সেখানে আসলে আরও বেশি লোক লাগে। ফলে আমি মনে করি যে এই আধুনিক মেশিন বা আমাদের জ্বালানি সাশ্রয় মেশিনের মাধ্যমে আসলে লোক কম লাগে না, ভিন্নভাবে যদি আমি চিন্তা করি আসলে লোক আরও বেশি আমাদের চাকরি অপরচুনিটি সৃষ্টি হয়। কর্মী প্রশিক্ষণে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ শিল্প মালিকদের। বলা হচ্ছে তৈরি পোশাক শিল্পে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়লে যে পরিমাণ শ্রমিকের কাজ হারানোর আশঙ্কা থাকবে তার চেয়ে অনেক বেশি সুযোগ সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান সৃষ্টির। এখন দেখার বিষয় প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির মাধ্যমে সেই সম্ভাবনার কতটা কাজে লাগাতে পারে তৈরি পোশাক কারখানাগুলো। সাদবিন শফিক, চ্যানেল 24, নারায়ণগঞ্জ। রাত 10টার খবর, একটা বিরতি নিচ্ছে, ফিরে আসছি একটু পর।